তাহলে এই নয়নছাতি গল্পের কোনো প্রশ্নই তোমাদের জন্য কঠিন প্রশ্ন হবে না। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সামনে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়নছাতি গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার নয়নছাতি গল্পের এক্সপ্লেনেশনের ভিডিওটা দেখোনি তাদের অবশ্যই বলবো তোমরা আমার এক্সপ্লেনেশনের ভিডিওটা দেখবে, তা না হলে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অর্থহীন হয়ে যাবে। তোমরা সেইভাবে প্রশ্নোত্তরগুলো লিখতে পারবে না, কিছু প্রশ্নের উত্তর লিখতে পারবে না, সব প্রশ্নের উত্তর বলবো না। কারণ আমি আগেও বলেছি, এবারও বলছি, গল্প যদি তোমরা খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ো তাহলে কোনো প্রশ্নের উত্তরই তোমাদের কাছে অজানা থাকবে না। আর আমার আজকের ভিডিওটা এবং এক্সপ্লেনেশনের ভিডিওটা যারা খুব ভালো করে দেখবে তাদের জন্য বলছি, তারা অতি অবশ্যই আমার মনে হয় অন্ততপক্ষে কিছুতেই কোনো রকমভাবে কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধায় পড়বে না। তোমরা এই ভিডিওটা থেকে তোমাদের এই গল্পের প্রয়োজনীয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি আমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে নিজেরা লিখে তৈরি করো। তাহলে চলো শুরু করা যাক আজকে নয়নছাতি গল্পের প্রশ্নোত্তর পর্ব। নয়নছাতি গল্পের প্রথম প্রশ্ন, নয়নছাতি গল্পটির মধ্যে তৎকালীন সমাজের কোন পরিচয় পাওয়া যায়? তোমরা আমার এক্সপ্লেনেশনের ভিডিওতে অবশ্যই পেয়েছো। সেই সময় সমাজে যানবাহন ব্যবস্থা সেরকমভাবে ছিল না, ঘরবাড়ি মানুষজন অনেক কম ছিল এবং দূরে দূরে বসবাস ছিল এবং মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সাধারণত পথে হেঁটে পায়ে হেঁটে যেতে হতো অথবা পালকির আশ্রয়ে তারা যেত এবং জঙ্গল বন জঙ্গল বেশি ছিল, মাঠ বড় বড় মাঠ বন জঙ্গল পেরিয়ে যেতে হতো এবং ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। সমাজে শ্রেণীভেদ অনুযায়ী বসবাসের স্থান ছিল এবং অবশ্যই ঠ্যাঙাড়েদের উপদ্রব খুব বেশি ছিল। তারা ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে মাঠের কোনো আড়ালে লুকিয়ে থাকতো এবং অতর্কিতে পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ে তাদের যথাসর্বস্ব কেড়ে নিত এবং এই ঠ্যাঙাড়েরা অত্যন্ত নির্দয় প্রকৃতির মানুষ ছিল। আর মানুষ সেই সময় ব্রাহ্মণ সম্প্রদায়কে অবশ্যই একটু বেশি সম্মান করত। তার পরিচয় নয়নছাতির এই গল্পকথকের সাথে যে ব্যবহার সেটা থেকে বোঝা যায়। আর একটা অংশ আমরা কি পেয়েছি যে প্রভু এবং ভৃত্যের একটা ভালো সম্পর্ক সেই সময় সমাজে আমরা দেখতে পেয়েছি এবং ভালো ঘরে উচ্চ বংশে ছোটরাও এই ভৃত্যস্থানীয় লোকেদের যথেষ্ট সম্মান দিত এবং তারাও বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের যথেষ্ট সম্মান দিত এবং ভালোবাসত, তাদের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারত। হয়ে গেল। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। নয়নছাতি আসলে কে ছিল? কিভাবে তার জীবনের পরিবর্তন হয়েছিল? নয়নছাতি কে ছিল তোমরা জানো। নয়নছাতি নিজে একজন ঠ্যাঙাড়ে ডাকাত ছিল এবং পুলিশের হাতে ধরা পড়েছিল। গল্পকথকের ঠাকুমা তাকে ছাড়িয়ে এনেছিল। এভাবেই তার জীবনের পরিবর্তন ঘটে। ঠ্যাঙাড়ে বলতে কি বোঝো তা গল্পানুসারে লেখো। ঠ্যাঙাড়ের বিবরণ আমরা গল্পের মধ্যে পেয়েছি, সেই অংশটাই বলবে। আমার এক্সপ্লেনেশনে আমি যে এক্সট্রা কথা বলেছি সেটা কিন্তু অবশ্যই বলবে না। গল্পানুসারে অর্থাৎ গল্পের মধ্যে লেখক যে বর্ণনাটুকু দিয়েছেন সেটুকুই তোমরা লিখবে। গল্পের প্রথমেই এটা আছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই ঠ্যাঙাড়ের উপদ্রব ছিল সেটাও তোমরা গল্প পড়লে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, গল্পকথকের কোন বয়সের কথা ছিল এই গল্পে? দেখেছো 10-12 বছর বয়সের। কোয়েশ্চেন নাম্বার 5, ছুটির দিনে কথক ঘরে বসে কি তৈরি করছিলেন? প্রশ্ন গল্প খুঁটিয়ে পড়লে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর লিখতে অসুবিধা হবে না। নেক্সট কোয়েশ্চেন, নয়ন গল্পকথকের ঠাকুরমার বাড়িতে কি কাজ করত? সে দুধ দিত, আমরা এটা দেখতে পেয়েছি। ঠাকুরমার কাছে সে সেই ছুটির দিনের সকালে কি চাইতে এসেছিল এবং কেন, এবং সে কিভাবে সেই দেনা শোধ করবে বলেছিল। নেক্সট প্রশ্ন, গল্পকথক কি কারণে নয়নের সাথে যাবার জন্য বায়না করেছিল? নয়ন কেন গল্পকথককে সাথে নিয়ে বসন্তপুরে যেতে চায়নি? অবশ্যই কেন যেতে চায়নি ওই ঠ্যাঙাড়েদের গল্প, তোমরা ওটা পড়ে লিখবে। ঠাকুরমা গল্পকথককে কি বলে ভয় দেখিয়েছিলেন? নেক্সট, নয়নের সাথে বসন্তপুর যাবার জন্য কথক কি ফন্দি এঁটেছিল? এই যে প্রশ্নটা, এর উত্তর কিন্তু তোমাদের
ফন্দি এঁটেছিল বলে একটা লাইন তোমরা পাবে। সেখান থেকে যতক্ষণ না মানে সেই যে কাঁচা রাস্তায় গিয়ে নয়নের সাথে তার দেখা হলো এবং নয়ন রাজি হলো তাকে নিয়ে যেতে, হেসে ফেলেছিল নয়ন, তোমরা গল্পে পড়েছ সমস্ত শুনে, এবং তাকে নিয়ে যাত্রা শুরু করেছিল, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। এটা একটু বড় প্রশ্ন। বসন্তপুর যাবার পথে নয়ন কোথা থেকে কি কিনে দিয়েছিল? সাতগাঁয়ের দোকান থেকে যে মুড়ি মুড়কি কিনে দিয়েছিল সেটা কিভাবে রেখেছিল সেটাও বলবে। নয়নের পিসির বাড়ির অবস্থা কেমন ছিল, সচ্ছল ছিল সেটা বলবে। সেখানে গিয়ে নয়নরা কি করেছিল, বাড়ি ফেরার জন্য কখন তারা রওনা হয়েছিল, মানে ওখানে গিয়ে ওই যে কুন্তি নদীতে স্নান করেছিল, খাওয়া দাওয়া করেছিল, কি খাওয়া দাওয়া করেছিল, তারপরে পিসিমার কথায় তারা যে বিশ্রাম নিয়েছিল, এই সমস্তটা বলতে হবে। এবং ঠিক কটার সময় তাদের ঘুম ভেঙেছিল, রওনা হয়েছিল, সেই সমস্তটা উত্তরে আসবে। ফেরবার সময় নয়ন ও গল্পকথকের সাথে কি কি ছিল, ওই যে ছিপ, গরু, এই সমস্ত ছিল, সেই কথাগুলো বলতে হবে। কে নয়নের জন্য ছিপ কাটতে গেছিল, এটাও গল্পে তোমরা পেয়ে যাবে অনায়াসেই। ফেরার পথে তারা কিভাবে পথ হাঁটছিল, কিভাবে মানে নয়ন যে গল্পকথককে বলেছিল তুমি ডান দিকে যাও বা দিকে যাও, মানে যে একটা বর্ণনা ছিল, মানে একদিকে নয়নের গল্পকথকের একদিকে নয়ন আর একদিকে গরু, মাঝখানে গল্পকথককে নিয়ে যাওয়া হচ্ছিল, এই বিষয়টা। এবং এইভাবে পথ হাঁটার কারণ কি, ওই ঠ্যাঙাড়েদের উপদ্রব যদি হয় তাহলে যাতে নয়নের প্রাণ যায় যাক, গরু যায় যাক, যাতে গল্পকথক প্রাণে বেঁচে যায়, মানে প্রভুর প্রতি একটা দায়বদ্ধতা, এই অংশে, এই কারণে। ফেরার পথের বর্ণনা দাও। আচ্ছা, ফেরার পথের বর্ণনা দিতে গেলে তোমাদের কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা দুয়ের বর্ণনা দিতে হবে, মানে যেখান দিয়ে আলো ঢুকছে, কেন ঢুকছে, অথবা আলো পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেই সময় জ্যোৎস্নার আলো কেমন ছিল, গাছগাছরা কেমন ছিল, সমস্তটা বর্ণনা করতে হবে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। পথে তারা কোন ঘটনার সম্মুখীন হয়েছিল তা বর্ণনা করো। বর্ণনা করো, এই একটা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন পেয়ে যাচ্ছ। বর্ণনা করো বলতে সেই যে চিৎকার করেছিল একটা লোক, বাবা গো মা গো মরে গেলাম বলে, সেখান থেকে শুরু করে একেবারে মানে সেই পর্যন্ত যেখানে গল্পকথকরা গিয়ে পৌঁছলো এবং ওই ঠ্যাঙাড়েরা গাছের আড়ালে চলে গেল, এই অংশ পর্যন্ত তোমাদের বর্ণনা করতে হবে। নয়ন ঠ্যাঙাড়েদের ভীতু বলেছিল কেন, এর সুন্দর একটা এক্সপ্লেনেশন আমি তোমাদের আমার এক্সপ্লেনেশনের ভিডিওতে দেখেছি, বলেছি, তোমরা অবশ্যই সেই ভিডিও থেকে সংগ্রহ করবে। নেক্সট কোয়েশ্চেন, ঠ্যাঙাড়েরা কাকে মেরে ফেলেছিল, সেই দৃশ্য দেখে নয়ন কি বলেছিল? একজন বৈষ্ণব ভিক্ষুককে মেরে ফেলেছিল এবং সেই দৃশ্য দেখে কি বলেছিল সেটা তোমরা পাঠ্য অংশেই পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নয়ন ঠ্যাঙাড়েদের মধ্যে একজনকে কিভাবে ধরেছিল, মানে কিভাবে ধরেছিল মানে তার ধরার কায়দাটা, সে যে লাঠি ছুঁড়েছিল, তার পায়ে লেগে পড়ে গেছিল, আঘাত পেয়েছিল, সেই সমস্ত অংশটা। তার কি অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত, মানে তাকে ধরে এনেছিল তার সামনে এবং তাকে চড় মেরেছিল নয়ন, তাকে জোর করে শুইয়ে রাখা হয়েছিল এবং সে শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিল। গল্পকথকের ইচ্ছা হয়েছিল তাকে মারবে নিজে হাতে, কিন্তু শেষ পর্যন্ত মারেনি, তাকে ছেড়েই দেওয়া হয়েছিল এবং সে জ্ঞান ফিরলে চলে যাবে, এরকম একটা প্রত্যাশা রেখেছিল, সমস্তটা বলবে। নয়ন ছাতির বাড়ি কোথায় ছিল, ছোট্ট প্রশ্ন পেয়ে যাবে গল্পের মধ্যে। গল্পে একটা প্রবাদ ব্যবহৃত হয়েছে, সেটা কি, তার অর্থ কি? আচ্ছা, গল্পে একটা প্রবাদ ব্যবহৃত হয়েছিল, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল মানে কি, আমরা মানুষরা আমাদের জীবদ্দশায় যেরকম কর্ম করব, মানে যে কাজ করব, সেরকমই আমাদের ফলপ্রাপ্তি ঘটবে। পরজন্ম বলে অ্যাকচুয়ালি কিছু নেই। আমাদের জন্মের সমস্ত কাজের হিসাব আমাদের এই জন্মেই দিয়ে যেতে হবে। আমরা যদি সৎ কর্ম করি, ভালো কাজ করি, মানুষের ভালোর জন্য চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে ভালোই হবে। হয়তো কিছু কিছু দিন খারাপ দুঃখের আসতে পারে, কিন্তু ভয়ঙ্কর কিছু খারাপ পরিণতি আমাদের জীবনে কখনোই আসবে না। কিন্তু আমরা যদি কোনো মানুষের জন্য, মানে কোনো মানুষের কাছে খুব খারাপ প্রতিপন্ন হই, তাদের কাছে খারাপ কাজ, তাদের সাথে খারাপ কাজ করি, কিংবা আমরা অসৎ জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনেও কিন্তু খুব বড় একটা কঠিন সমস্যা এসে যাবে এবং আমাদের শেষ দিন পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত আমাদের চরম সংঘাতে কাটবে। আমরা জানি মানুষের জীবদ্দশায় দুঃখ দৈন্য সমস্ত কিছু থাকে, এটা নিয়ম, কিন্তু চরম দুর্ঘটনা মানুষের জীবনে তখন ঘটে মানুষের পাপের ফল থেকে। তাই বলছে যে তোমরা যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আচ্ছা, এই অংশে গল্পের অংশটাও বলবে কখন ব্যবহার করা হয়েছে এবং কার প্রসঙ্গে কি কারণে ব্যবহার করেছে, সেটাও তোমরা পড়ে রাখবে। এই প্রশ্নটা আমি এখানে দিতে ভুলে গিয়েছি, এটাও তোমরা অবশ্যই পড়ে রাখবে।
নেক্সট প্রশ্ন, ঠ্যাঙাড়েকে ধরার পর কথক কি বলেছিল? মানে তাকে নিজে বলেছিল যে থানায় দিয়ে আসি, চলো পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আসি, সেটা। কিন্তু নয়ন তাকে দিতে রাজি হয়নি, কেন? আসলে নয়ন নিজেও একজন ঠ্যাঙাড়ে দলের সদস্য ছিল, সে নিজেও এইভাবে দিন কাটিয়েছে, তাই পুলিশকে সে বরাবরই ভয় পেত, সেই কারণে সে পুলিশের সামনে যেতে রাজি হয়নি। ঠ্যাঙাড়িটার চেহারার বর্ণনা দাও। সে যে নোংরা ছেঁড়া ধুতি বা লুঙ্গি পরেছিল, সেই বিষয়টা তোমাদের বর্ণনা করতে হবে। আমি প্রতিবারে বলেছি, এবারও বলছি, তোমরা যদি গল্প খুঁটিয়ে পড়ো তবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে পারবে। আর আমার এই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে দেখো এবং আমার এক্সপ্লেনেশনের ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলে এই নয়নছাতি গল্পের কোনো প্রশ্নই তোমাদের জন্য কঠিন প্রশ্ন হবে না। তাহলে আর একটা কথাও বলে রাখি যে তোমাদের যে টেক্সচুয়াল প্রশ্ন হয়, মানে তোমাদের যে লাইন তুলে তুলে প্রশ্ন হয়, এই জন্য গল্পের লাইনগুলোর দিকে বিশেষভাবে নজর দেবে এবং লাইনটা কোথা থেকে তোলা হয়েছে, কোন প্রসঙ্গে বলা হয়েছে, সেগুলো ভালো করে মনে রাখবে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি করে রাখো, তাহলে গল্প পড়ার সাথে তোমাদের কোনো প্রশ্নেই কোনো বাধা আসবে না। তাহলে চলো, আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।